নমস্কার। আজ আমরা কথা বলবো ভারতের এক বিশাল ধর্মঘটের পরিকল্পনা নিয়ে। এমন এক ধর্মঘট যা সম্ভবত পুরো দেশকেই থামিয়ে দিতে পারে। তো চলুন গভীরে গিয়ে দেখি ঠিক কী কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। আচ্ছা, তো মূল ঘটনাটা কি? দেখুন, তারিখটা হলো 12ই ফেব্রুয়ারি 2026। আশঙ্কা করা হচ্ছে যে এই দিন ভারত জুড়ে জরুরি পরিষেবাগুলো পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। মানে এর প্রভাব কিন্তু লক্ষ লক্ষ মানুষের জীবনে সরাসরি পড়তে পারে। ইউনিয়ন নেতাদের এই একটাই কথা, আমাদের অধিকার ফিরিয়ে দাও, নয়তো দেশ স্তব্ধ করে দেব। বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। তাদের বার্তা কিন্তু একদম পরিষ্কার, দাবি না মানলে পরিণাম হবে মারাত্মক। এখন প্রশ্ন হলো, এত বড় একটা কর্মসূচির ডাক কারা দিচ্ছে? এর পেছনে কিন্তু রয়েছে এক বিরাট বেশ শক্তিশালী একটা জোট। দেখুন কারা কারা আছে। একদিকে যেমন আছে 10টা সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন আর শত শত ফেডারেশন, তেমনি তাদের সাথে যোগ দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা, দেশের একটা বড় কৃষক সংগঠন। আর ঠিক এইখানেই কিন্তু ব্যাপারটা অন্য মাত্রা পেয়ে যাচ্ছে। শহরের শ্রমিক আর গ্রামের কৃষক, এই দুই শক্তি যখন একজোট হয়, তখন সেই আন্দোলন যে কতটা শক্তিশালী হয়ে ওঠে তা বলাই বাহুল্য। আচ্ছা, তো এই যে এত বড় একটা জোট, এর ভিত্তিটা কি? কিসের জন্য এই প্রতিবাদ? আসলে পুরো আন্দোলনটাই কিন্তু দাঁড়িয়ে আছে 4টে মূল দাবির ওপর। এই 4টে দাবি হলো বলতে পারেন এই ধর্মঘটের একেবারে কেন্দ্রবিন্দু। প্রথমত 4টে নতুন লেবার কোড বাতিল করা, দ্বিতীয়ত মাসে অন্তত 26,000 টাকা ন্যূনতম বেতন, তৃতীয়ত সরকারি ক্ষেত্রের বেসরকারীকরণ বন্ধ করতে হবে, আর চতুর্থ অগ্নিপথ প্রকল্প আর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা। প্রত্যেকটা দাবি কিন্তু কর্মীদের মৌলিক অধিকার আর দেশের অর্থনৈতিক নীতির সঙ্গে সরাসরি জড়িয়ে আছে। প্রথম দাবিটা নিয়ে একটু কথা বলা যাক। এই যে 4টে লেবার কোড, এগুলো আসলে কি? এগুলো হলো 29টা পুরনো শ্রম আইনকে এক করে বানানো নতুন নিয়ম। ইউনিয়নগুলোর মূল আপত্তিটা হলো, তাদের মতে এই নতুন কোডগুলো মালিকদেরকে শর্ত ছাড়াই কর্মী ছাঁটাই করার অনেক বেশি ক্ষমতা দিয়ে দিচ্ছে। আর তাদের আশঙ্কা, এর ফলে কর্মীদের চাকরির নিরাপত্তা বলে আর কিছুই থাকবে না। এরপর আসা যাক দ্বিতীয় দাবিতে। টাকার অঙ্কটা বেশ নির্দিষ্ট, 26,000 টাকা। কেন এই অঙ্কটা? ইউনিয়নগুলোর যুক্তি খুব সোজা। আজকের দিনে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে একজন শ্রমিকের পরিবারের ন্যূনতম প্রয়োজন মেটাতে মাসে অন্তত এই টাকাটা দরকার। এর কমে টিকে থাকাই মুশকিল। তৃতীয় দাবিটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এখানে কথা হচ্ছে বেসরকারীকরণ নিয়ে। রেল, ব্যাংকিং, বীমা, এমনকি প্রতিরক্ষা, দেশের এই সব হেকসম সরকারি ক্ষেত্রগুলোকে যাতে বেসরকারি হাতে তুলে না দেওয়া হয়, এটাই তাদের দাবি। আর সবশেষে যে দাবিটা, সেটা হলো চুক্তিভিত্তিক নিয়োগের বিরোধিতা। বিশেষ করে আর্মির যে অগ্নিপথ স্কিম, সেটার বিরুদ্ধে একটা বড় অংশের মানুষের তীব্র আপত্তি আছে। কারণ এখানে স্থায়ী চাকরির বদলে স্বল্পমেয়াদী নিয়োগের ব্যবস্থা করা হয়েছে, যেখানে পেনশন বা অন্যান্য সুরক্ষার কোনো নিশ্চয়তা নেই। এখন কথা হলো, এই যে এত বড় একটা ধর্মঘটের ডাক, এটা তো আর একদিনে হয়নি, তাই না? এর পেছনে কিন্তু একটা লম্বা পরিকল্পনা আছে। ধাপে ধাপে আন্দোলনটাকে গড়ে তোলা হয়েছে। দেখুন পুরো বিষয়টা কিভাবে এগিয়েছে। প্রথমে 9 জানুয়ারি দিল্লিতে একটা জাতীয় সম্মেলন হয়, সেখানেই চূড়ান্ত পরিকল্পনা করা হয়। তারপর জানুয়ারির শেষ দিক থেকে গ্রাম শহর সব জায়গায় প্রচার চালানো হয়, মানুষকে বোঝানো হয়। আর সব শেষে চূড়ান্ত দিন ঠিক করা হয়েছে 12ই ফেব্রুয়ারি। এটা যে একটা পুরোপুরি পরিকল্পিত পদক্ষেপ, তা বোঝাই যাচ্ছে। তো সবথেকে বড় প্রশ্নটা হলো, এই ধর্মঘটের ফলে ঠিক কি কি হতে পারে? এর প্রভাব কতটা পড়তে পারে সাধারণ জীবনে? আমরা যে দাবিগুলোর কথা বলছিলাম, সেগুলোকে যদি একটু গুছিয়ে দেখা যায়, তাহলে 4টে মূল বিষয় বেরিয়ে আসে। শ্রম আইন বাতিল, ন্যূনতম বেতনের দাবি, বেসরকারীকরণের বিরোধিতা আর চাকরির সুরক্ষা। সব মিলিয়ে মূল ফোকাসটা কিন্তু কর্মীদের মৌলিক অধিকার আর আর্থিক সুরক্ষার ওপরেই। ইউনিয়নগুলোর দেওয়া তথ্য অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে এর প্রভাব খুব বেশি পড়ার আশঙ্কা রয়েছে। যেমন ধরুন রেল পরিষেবা, ব্যাংকিং, বীমা, এই সব সেক্টরগুলোতে ধর্মঘটের প্রভাব মারাত্মক হতে পারে। আর বলাই বাহুল্য, এই ক্ষেত্রগুলো যদি থেমে যায়, তার ধাক্কা কিন্তু পুরো দেশের অর্থনীতিতে গিয়ে লাগবে। আসলে এই যে 4টে দাবি, এর আড়ালে কিন্তু একটা আরও বড় লড়াই লুকিয়ে আছে। লড়াইটা হলো দুটো ভিন্ন চিন্তাধারার। ভারতের অর্থনীতি ভবিষ্যতে কোন পথে এগোবে, সেই মৌলিক প্রশ্নটাকে ঘিরে। ব্যাপারটা অনেকটা এরকম।
একদিকে ইউনিয়নগুলো বলছে চাকরির নিরাপত্তা, নিশ্চিত বেতন, পেনশন আর শক্তিশালী সরকারি ক্ষেত্রের কথা। অন্যদিকে সরকারি নীতিগুলোর ফোকাস হল আইনগুলোকে একীভূত করা আর বিভিন্ন শিল্পে বেসরকারি সংস্থার অংশগ্রহণ বাড়ানো। মানে একদিকে শ্রমিক সুরক্ষা আর অন্যদিকে অর্থনৈতিক সংস্কার, এই দুটো ভাবনার মধ্যেই একটা সংঘাত তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যখন দেশের শ্রমিক আর কৃষক একজোট হয়েছে, তখন একটা বড় প্রশ্ন কিন্তু উঠে আসছে। ভারতের অর্থনীতির ভবিষ্যৎ পথটা ঠিক কী হবে? এই আন্দোলন দেশের অর্থনৈতিক নীতিকে কতটা প্রভাবিত করতে পারবে, সেটাই